পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন ডক্টর ইউনূস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। ছাত্রদের দাবির মুখে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দ্রুত সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরুর তাগিদ অ্যাটর্নি জেনারেলের। সব খারাপ আইন বাতিল কিংবা সংস্কার করা হবে জানালেন আসিফ নজরুল। পাচার টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বললেন অর্থ উপদেষ্টা। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। কোটা আন্দোলন ঘিরে গণহত্যা নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি। দুবাইয়ে আটক বাংলাদেশিদের ছাড়ানোর আহ্বান। সংখ্যালঘুদের ঘরবাড়ি, ধর্মীয় স্থাপনা ভাঙচুর, লুটপাটের অভিযোগে শাহবাগী বিক্ষোভ। ৮ দফা দাবি মেনে নিতে ৩ দিনের আলটিমেটাম। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি শুনলেন প্রথম শিরোনামেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাইদের রক্ত বৃথা যাবে না। দেশের প্রতিটি ঘরে অসংখ্য আবু সাইদ তৈরি হয়েছে, সে বিশ্বকে চমকে দিয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসব কথা তিনি বলেছেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়ে অংশ নিয়ে তিনি বললেন, তারুণ্যের শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রংপুর থেকে আরও জানাচ্ছেন তাওহিদ মিথুন, ছবি তুলেছেন নুরুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের একদিন পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ১৬ জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। শনিবার বেলা ১১টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের বাড়িতে আসেন মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রথমে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেন তারা, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের পর আবু সাইদের শোকাহত বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা সহ অন্য দুই উপদেষ্টা। তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। আবু সাইদের স্বজনদের কান্না দেখে নিজের কান্নাও থামাতে পারেননি ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ও আসিফও কান্নায় স্মরণ করেন তাদের সহযোদ্ধাকে। পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আবু সাইদকে রাষ্ট্রীয় বীর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আবু সাইদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতীক হিসেবে আখ্যা দেন তিনি। ভয় পাই না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো। ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল তা পূরণেরও আশ্বাস দেন ডক্টর ইউনূস। নিহত আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে জমায়েত হয় হাজারো মানুষ। স্লোগানে ছিল বিপ্লবী প্রতিবাদ আর হত্যাকাণ্ডের বিচার দাবি। আবু সাইদের বাড়ি থেকে পরে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে গেছে। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তারুণ্যই শক্তি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও দেশের চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণ শক্তি, আর কিছু না।
তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের নানা বিষয়ে মতামত শোনেন প্রধান উপদেষ্টা। দেশের নানা সেক্টরে দুর্নীতি রোধ সহ সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। এরপর ডক্টর ইউনূস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। দেশের সম্ভাবনা অসীম, তাই সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, রংপুর। ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি KM ওবায়দুল হাসান। দুপুরে ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এদিকে সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল বলেছেন, দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা জরুরি। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় সরে দাঁড়ানোর জন্য প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সময় বেঁধে দেওয়া হয় দুপুর ১টা পর্যন্ত। ১টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবন এবং সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। এবং আমরা বলতে চাই, স্পষ্ট করে দিতে চাই, ১টার মধ্যে তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূলোৎপাটন ঘটবে। সময় যত যায় বাড়ে বিক্ষোভের মাত্রা। ছাত্র বিক্ষোভের মধ্যেই দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব, এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। চলমান আন্দোলন ঘিরে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। মানুষের মৌলিক অধিকার রক্ষায় দ্রুতই উচ্চ আদালত চালু করা জরুরি বলে জানান সর্বোচ্চ আইন কর্মকর্তা। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ায় সাংবিধানিক কোনো জটিলতা ছিল না বলে জানান তিনি। ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই, এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। আন্দোলনের সুফল ধরে রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এখন বড় কাজ বলে জানান অ্যাটর্নি জেনারেল। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল জনগণের নিপীড়নের জায়গা হিসেবে, তাই যত দ্রুত সম্ভব বিতর্কিত আইন বাতিল বা সংস্কার করা হবে বলেই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে তিনি বলেছেন, স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা হবে। আইন বিভাগের সঙ্গে বৈঠকে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা 3 দিনের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বিশেষ ক্ষমতা আইন কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিরোধী মত দমনে তৈরি করা হয় এমন নানা আইন, দিনের পর দিন নাজেহাল হয় সাধারণ মানুষ। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সচিবালয়ে গিয়েই এমন আইন বাতিল কিংবা সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি, আজকে শনিবার অফিস করছি। এখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন
তারা সবাই আমাকে আশা করি কোঅপারেট করবেন, আমরা চেষ্টা করব। তিনি বলেন, বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে জনগণের উপর নিপীড়ন চালানো হতো। সংস্কার উদ্যোগ বাস্তবায়ন শেষ হলেই হবে নির্বাচন। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। আইন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইন উপদেষ্টা। জানান, গেল 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে হওয়া মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে মিথ্যা মামলায় আটক থাকা সকলকেই 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সব সংস্কার করা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির গতি মন্থর হয়েছে, কিন্তু লাইনচ্যুত হয়নি। এক্ষেত্রে সংস্কার দরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন। আর শিল্প উপদেষ্টা বলেছেন, শিল্পক্ষেত্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহই তার প্রধান লক্ষ্য হবে। আর নিজ মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির স্থান নেই বলেও জানিয়েছেন তিনি। উপদেষ্টা হিসেবে নির্ধারিত দায়িত্ব পাওয়ার পরদিন সকালেই সচিবালয়ে যান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছুটির দিনেও অর্থনীতির হালচাল জানতে বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জীবন ও জীবিকার উপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে হবে। বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুত হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরও গতিটাকে বাড়াবো। এ সময় তিনি জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে সরকার। সেটা আমরা জানি, ওইটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাটে ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ছুটির দিন হলেও শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কর্মক্ষেত্রে সমস্যা চিহ্নিত করেই সমাধান করতে হবে বলে জানান তিনি। আমরা শিল্পক্ষেত্রে যেটা বললাম আর কি, যে এই দিকগুলো সামনের দিকে আমাদের হচ্ছে এখানে কিছু আন্তঃ মন্ত্রণালয়গত আমাদের আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে, এবং যেটা বললাম গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরও দেখছি। আজকে প্রথম দিনে গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, এই অগ্রাধিকার মানে শিল্প খাত, জি ফার্টিলাইজার মন্ত্রণালয়ের কাজে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা। দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার নিকট চিঠি পাঠাবে বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তিনি জানিয়েছেন। ছাত্র আন্দোলনের সময় দুবাই আটক 57 বাংলাদেশিদের ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এছাড়া সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেছেন, বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে, তা ঠিক নয়। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক হামলা নয়। এসব হামলার সাথে বিএনপির কেউ সম্পৃক্ত নয় বলেও মির্জা ফখরুল ইসলাম জানান। গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা চিঠি দেব।
সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে আজও বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ৮ দফা দাবি মেনে নিতে ৩ দিনের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো উত্তাল শাহবাগ। শনিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। প্রশ্ন তোলেন, ক্ষমতার পালাবদল হলেই কেন হামলার শিকার হয় সংখ্যালঘুরা? সংখ্যালঘুদের সবার আগে বেছে বেছে নির্যাতন করা হয়, এইবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। আমরা বাংলাদেশে থাকবো, অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে, এটার বিচার আমরা চাই। দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি নিশ্চিত সহ ৮ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত যতবার সনাতনীদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার ট্রাইব্যুনাল গঠন করে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। আমাদের দাবিটা খুবই সহজ, আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, কোনো বৈষম্য চাই না, মন্দিরে আগুন দেওয়া চলবে না। আমাদের একটা মন্দিরে, একটা হিন্দু বাড়ি করে, একটা দোকানপাটের জন্য আর হামলা না হয়, আর যেগুলোতে হামলা করা হয়েছে তার প্রত্যেকটার বিচার করতে হবে। আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। দ্রুত এই পদক্ষেপগুলো বাস্তবায়নে আলোচনায় বসতে হবে আমাদের সাথে, এবং তাদেরকে আগামী ৩ দিনের মধ্যেই এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম বাস্তবায়নে শুরু করতে হবে। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘর ও মন্দির পুনর্নির্মাণের দাবিও জানান বিক্ষোভকারীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ হয়েছে। বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং জেলা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সেনাবাহিনীর সদস্যদের উপরে তারা ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে উত্তেজিত হয়ে কর্মীরা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এই সংঘর্ষে 4 সেনা সদস্য, কয়েকজন সংবাদকর্মী এবং স্থানীয় 11 জন আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 2 জন। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদেরও ব্যস্ততা বেড়েছে। রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। নিজ উদ্যোগী সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং নীতিমালাগুলো পরিপূর্ণভাবে না জানলেও যথাসম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে তাদের। শিক্ষার্থীরা বলছেন, পুলিশ না থাকায় অনেকেই আইন মানছেন না, অনেক বাস চালকও নির্দেশনা মানছে না, আর মোটরসাইকেলের চালকরা হেলমেট ছাড়াই বের হন। তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এমনটা শিক্ষার্থীরা জানিয়েছেন। আর তাদের সহযোগিতা করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। সবার সাথে মিলেমিশে একসাথে আমরা কাজ করতেছি, তো ভালো লাগছে। আমাদের তো কোনো এক্সপেরিয়েন্স নাই, তো সেই আনারি হাতে একটু কষ্ট হচ্ছে, তারপরও ভালো লাগছে, মানে এনজয় করতেছি। গর্বিত যে দেশের জন্য কিছু করতে পারছি। কোনো কাজই ছোট না, ওরাও যে দেশের কথা ভাবে, ওরাও যে ভালোভাবে বাঁচতে চায়, থাকতে চায়, হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। ছাত্ররা খুব ভালো, দেশ এভাবে চললে আরো উন্নত হইব। নিত্যপণ্যের বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে মাঠে নেমেছে ক্যাব শিক্ষার্থীরা। রিয়াজউদ্দিন বাজারে তদারকির সময় আড়তে ও দোকানে বিক্রয় রসিদ না রাখা সহ বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। প্রথমবার জরিমানা না করলেও অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিতে মাইকিং করেন শিক্ষার্থীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিমের তদারকির সময় তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীদের প্রতিনিধি ও ক্যাব সদস্যরা। মূল্য যাচাইকালে হাতে নাতে ধরা পড়ে অসাধু ব্যবসায়ীদের নানা কারসাজি। প্রাথমিকভাবে সতর্ক করা হলেও এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়। পণ্যের মূল্যের ক্ষেত্রে আমরা কিছু অসঙ্গতির মতো আমাদের কাছে মনে হয়েছে। এর আগে তো আপনারা দেখেছেন আমরা জরিমানা করেছি, তো আজকে আমরা শুধু সতর্ক করলাম। আমরা ভবিষ্যতে আমাদের বিষয়টা মাথায় থাকবে, আমরা তখন আইনগত ব্যবস্থার দিকে যাব। তদারকির সময় কোনো আড়ত এবং দোকানেই পাওয়া যায়নি ক্রয় রসিদ। কত দামে কিনে কত লাভে বিক্রি করছেন তার প্রমাণ না রাখতেই এই কারসাজি চলে আসছে বছরের পর বছর। সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি এবং আমাদের এখান থেকে কোনো অবস্থাতে কোনো রকম যে মজুত করার মতন কোনো অবস্থা নাই। সব দিক দিয়ে শিথিল আসবে, আমরা কমে কিনলে আমরা কমে বিক্রি করে দেবো। এখন দাম দিয়ে কিনলে তো কমে বিক্রি করতে পারি না। আপনার গাড়ি করে আসতে পারতো না, গাড়িতে দ্বিগুণ ভাড়া, ওই ভাড়াগুলো মানে কোথেকে নেবে? মাল থেকে তো উঠাইতে হবে। ব্যবস্থাপনা অবশ্যই ঠিক হবে, একটু সময় লাগবে। তারপরে আপনারা যেভাবে বলতেছেন ওইটা করতে হয়তো অনেক কষ্ট লাগবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এতদিন ধরে জেকে বসা বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি ভোক্তাদের। এখানে কিন্তু কমে নাই, এখানে আমরা কোনো জায়গায় দেখতেছি না কমতেছে। এখানে নিশ্চয়ই কোনো না কোনো কারসাজি আছে, এটা বের করতে হবে। এর বাইরে চলে গেছে, এটা আমরা চাই এটা আরও সহনীয় পর্যায়ে আসুক এবং সবাই স্বস্তি পাক। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো, ক্রয় বিক্রয় রসিদ রাখার আহ্বান ক্যাব ও শিক্ষার্থীদের। কিনে এনে ব্যবসা করবে, এখন ওনারা না করে এটা কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন। এই কমিশনটা বন্ধ না করলে কাঁচা বাজারের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে যে বিষয়গুলো এগুলো প্রাথমিকভাবে আমরা শনাক্ত করবার চেষ্টা করছি এবং আমরা যথেষ্ট পরিমাণ তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। চাঁদাবাজি সিন্ডিকেট ওদের থেকে ব্যবসায়ীদের মানে নিরাপদ এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের রানিং প্রসেসটা চালানোর জন্য। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার আন্দোলনে একাধিক গুলিবিদ্ধ অনেকেই সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 17 জনের বেলায় জটিল অপারেশন করতে হয়েছে। সিএমএইচ কমান্ড্যান্ট জানিয়েছেন, সবচেয়ে খারাপ অবস্থা ইকরামুল হক সাজিদ নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। সাজিদের খোঁজ খবর নিয়েছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। আমার আল্লাহ আমার বাবাকে জান ফিরে দেয়, সবাই জান আমার বাবার জন্য দোয়া করে। দেশের জন্য আমার বাবা গুলি খাইছে। 7 দিন ধরে সিএমএইচের লাইফ সাপোর্টে ইকরামুল হক সাজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের MBA ছাত্র সে। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে আন্দোলনে ছিল। মিরপুর 2 নম্বর দিক থেকে পুলিশের একটি গুলি এসে ঢুকে যায় সাজিদের মাথায়। বুলেটটি আটকা পড়ে চোখের ভেতর দিকে। বাবা মায়ের একটি মাত্র ছেলে সাজিদ। আন্দোলনে থাকা অবস্থায় মায়ের ফোনের উত্তরে সে বলেছিল, চিন্তা করো না মা, আমার কিছু হবে না। 7 দিন ধরে হাসপাতালের দেয়ালে দেয়ালেও যেন সাজিদের মায়ের কান্নার সাক্ষী। আমার বাবা সুস্থ, বাবা বাসায় দিকে আসছে। আমার বাবা এখন সিএমএইচে রয়েছে। আমার বাবা আর কথা বলতে পারে না। আমার বাবা, আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাবা যেন আমার বুকে ফিরিয়ে দেয়। আল্লাহ যেন আমার বাবাকে বুকে ফিরিয়ে দেয়। আমার এখনো লাইফ সাপোর্টে আছে। ওটি থেকে বের করার পর থেকেই আইসিইউতে লাইফ সাপোর্টে আসলে তখনও যেরকম ছিল এখনো সেরকম, অবস্থার উন্নতি হচ্ছে না। পুরোটা সময়ে সাজিদ আর তার পরিবারের সাথে ওর বন্ধুরা। আন্দোলনেও তারা ছিল কাঁধে কাঁধ মিলিয়ে। সবশেষ বন্ধুদের সে বলেছিল, এখন আন্দোলনের সময়, ঘরে থাকা যাবে না। ও ওই পাশে ছিল, আমি এই পাশে, মাঝখানে হচ্ছে ও ছিল। এর মধ্যেই হঠাৎ করে দেখলাম যে একজন ছেলে পড়ে গেল। মানে আমরা জাস্ট চোখের পলকের দেরি, জাস্ট 2 সেকেন্ডের একটা ব্যবধানে ও পড়ে গেল। আমি রিক্সায় তুলে সবাইকে বললাম যে আমার বন্ধু আমাকে দিয়ে দাও। তাকে আমি যখন নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়া অবস্থায় পুরো শরীর রক্ত মাখা। তখন আমি যখন নিয়ে যাচ্ছি, তার এত পরিমাণে ব্লিডিং হয়েছে যে তার গলা পর্যন্ত একদম রক্ত জমে গেছে। ব্রেইনটা আসলে ড্যামেজ হয়ে গেছে, ফাংশন ঠিকমতো কাজ করতে পারছে না। বাট সবাই চেষ্টা করছে, ডক্টররা চেষ্টা করছে, যদি বিন্দু পরিমাণ আশা থাকে ওইটার নিয়ে তাদের কার্যক্রম চালায় যাওয়ার। সিএমএইচের কমান্ড্যান্ট জানান, আসলেই অবস্থা ভালো নেই সাজিদের। বলা যায় বেঁচে আছে নিজের আত্মশক্তির বিশ্বাসে। বেঁচে থাকার মরণপণ চেষ্টা করছে সাজিদের দেহ। তার পিছন দিক থেকে গুলি লেগে সামনে দিয়ে চোখ দিয়ে বের হয়ে গেছে, তো ব্রেন ম্যাটারটা ডিস্ট্রয় হয়েছে। সেক্ষেত্রে রিকভারি করার সুযোগ খুব কম। তার অবস্থা বেশ খারাপ, খুবই খারাপ, এবং আমরা তার ব্যাপারে খুব বেশি আশাবাদী না।
সিএমএইচ কমান্ড্যান্ট আরও জানান, এ পর্যন্ত ৭৪ জন আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের ৩৪ জন বেসামরিক, বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ১৭ জনের জটিল অপারেশন হয়েছে বলেও জানায় সিএমএইচ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফির উপরে হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভের সময় এক তরুণ রাফির উপর হামলার চেষ্টা চালায়। তখন ছাত্র জনতা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ফাঁকা গুলি ছোড়ে। এখানে কয়েকজন উগ্রভাবে এসে অ্যাটাক করতে চাইছে, যেটা আমরা কখনোই কাম্য করতে পারি না। তো এটা করার সময় আমরা সবাই বাধা দিছি যে অ্যাটাক করা যাবে না। লাস্টে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিছি যে আপনি ওনাকে একটু সেফ দেন। ওনার বিহেভিয়ার দেখে এরপরে সবাই উগ্র হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এই ভিড়ের মাঝে একজন নর্মাল স্টুডেন্ট সাজার চেষ্টা করছে, সাজিয়ে ওর উপর আক্রমণ করার চেষ্টা করছে। সবাইকে সাথে নিয়ে অহিংস বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে শিল্পী সমাজ। বিকেলে জাতীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। বক্তারা বলেছেন, ছাত্র জনতা রক্তক্ষয়ী বিপ্লবে জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শিল্পী সমাজ। রাষ্ট্র গঠনে তাদের সহযোদ্ধা হতে চায় শিল্পীরা। আরও বলেছেন, যে স্বপ্নে জন্ম নতুন বাংলাদেশের, সে স্বপ্ন পূরণের নতুন ভোট দেখতে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের। এমনটাই মনে করছেন শিল্পী সমাজ। চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে উদ্বিগ্নতারা আর সমাবেশে অংশ নেন দৃশ্য মাধ্যমের শিল্পী, আলোকচিত্রী সহ থিয়েটারের কর্মীরা। একটা জিরো টলারেন্স একটা সময় শব্দ শুনতাম না আমরা, জিরো টলারেন্স হওয়া উচিত সহিংসতার বিরুদ্ধে। অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই, আমরা সাধারণ জনতা সবাই, এবং সেটা তীব্রভাবে নিন্দনীয়। আমরা সুন্দর একটা দেশ চাই, সবাই গান গাবো, কাজ করবো, আমরা এগিয়ে যাব, সেরকম একটা দেশ চাই। এটার জন্যই আমাদের এই যুদ্ধটা। এই তরুণ নতুন যে প্রজন্ম, তারাই হচ্ছে ভবিষ্যৎ। তারা যেভাবে কাঠামো চাবে সেরকম কাঠামো তৈরি করতে হবে। নিশ্চয়ই এতক্ষণে আপনারা অবগত, যমুনা স্ক্রলেও দেখতে পাচ্ছেন, সৈয়দ রেফাত আহমেদকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা একটু এ বিষয়ে কথা বলবো আমাদের সহকর্মী মহিউদ্দিন মধুর সাথে। মধু, স্বাগত জানাচ্ছি যমুনা নিউজের সাথে। একটু আমাদেরকে জানাবেন, যেহেতু শিক্ষার্থীরা আজ হাইকোর্ট এলাকায় সন্ধ্যা 6টার দিকেই তো বিক্ষোভ সমাবেশ করেছিলেন, তারা রেফাত আহমেদকেই প্রধান বিচারপতি করার দাবি জানিয়েছিলেন। একটু রেফাত আহমেদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছি, কারণ তাদের দাবির পরেই তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। বৃষ্টি, যেমনটা জল্পনা কল্পনা ছিল যে আশফাকুল ইসলাম, যিনি আপিল বিভাগের বিচারপতি, তিনি হয়তো প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন, এরকম একটা জল্পনা কল্পনা ছিল দিনভর। তারপরে শিক্ষার্থীদের যে অভিযোগ ছিল যে তিনিও আপিল বিভাগে যেই 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন তাদেরই বেঞ্চের একজন, অর্থাৎ পূর্ণাঙ্গ বেঞ্চে তিনিও ছিলেন, সুতরাং তাকেও রাখা যাবে না। এই যে তাদের আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে আমরা দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে একটি খুদে বার্তা আমাদেরকে পাঠানো হলো যে আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করা হয়নি এই মর্মে, এবং এই বিষয়টি জানানোর পর থেকে আসলে কে হচ্ছেন প্রধান বিচারপতি তাই নিয়ে আগ্রহ ছিল। আমরা সৈয়দ রেফাত আহমেদের সম্পর্কে যেরকমটা জানতে পেরেছিলাম যে উনি আসলে একজন আইনজীবী ছিলেন। 1986 সাল থেকে তিনি আসলে নিম্ন আদালতের প্র্যাকটিস করেন। তারপরে 1986 সালের কিছুদিন পরে তিনি হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হন। আইনজীবী নিয়োগের পর থেকে তিনি আসলে দীর্ঘ সময় আইনি যে প্র্যাকটিস সেটি চালিয়ে যান। তারপর 2003 সালে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর 2 বছর তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপরে তাকে হাইকোর্টের বিচারপতি হিসেবে 2 বছর পর নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। তবে একটি বিষয় এখানে বলার আছে যে হাইকোর্টের বিচারপতির পর থেকে তিনি আপিল বিভাগের বিচারপতি না হয়ে কিভাবে প্রধান বিচারপতি হবেন, কিভাবে শপথ নেবেন, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সেই জায়গাটিতে আইনের কিছু বিষয় রয়েছে, সেই ব্যাখ্যাগুলো রাষ্ট্রপতির যেই ক্ষমতা আছে, সংবিধানে 95 অনুচ্ছেদ অনুযায়ী একটি ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি, তিনি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। সেই ক্ষমতা বলেই তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথের তারিখ থেকে তার এই প্রধান বিচারপতির পদ কার্যকর হবে। আমরা আসলে যেমনটা আসলে জানি যে তার বাবা, অর্থাৎ সৈয়দ রেফাত আহমেদের বাবা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তিনি কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ যে আইনজ্ঞ একটি পরিবার থেকে কিন্তু তার বড় হওয়া, এবং তার মায়ের যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তার মা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ডক্টর সুফিয়া কামাল। তার পারিবারিকভাবেই তিনি আসলে তার বাবা মায়ের দুজনের যে সান্নিধ্য তিনি পেয়েছেন, সেই জায়গা থেকে তার আসলে আইন চর্চার সাথে সম্পৃক্ত হওয়া।
একই সাথে সৈয়দ রেফাত আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতক করেছেন, পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াদাম ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর শেষ করেছেন। অর্থাৎ তার পড়াশোনা পুরোটাই ছিল আইন বিষয় এবং আইনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। যেমনটি আমরা আসলে বলেছিলাম যে তার কিছু আলোচিত শুনানি ছিল। আপনারা জানেন যে আলোচিত একজন বিচারপতি মানিক, যার নাম বলা হয়ে থাকে, তিনি কিন্তু তাকে নিয়ে বেশ শোরগোল ফেলেছিলেন। অনেক আলোচনায় টকশোতে গিয়ে বিচারপতি মানিক সৈয়দ রেফাত আহমেদ তিনি অনেক কটু মন্তব্য করেছিলেন। সেই জায়গা থেকে তিনি বলেছিলেন যে বিচারপতিদেরকে স্যালুট দেয়া না দেওয়ার একটি জায়গা ছিল, অনেক মামলা ছিল যে আলোচিত বিষয়গুলো, জামায়াত ইসলামের কিছু মামলা ছিল, সেই মামলাগুলোতে সৈয়দ রেফাতের মন্তব্য ছিল এবং সেই জায়গা থেকে তিনি সেই মামলাগুলো পরিচালনা করেছিলেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা ছিল, সেটির পাশ কাটিয়ে কিন্তু সৈয়দ রেফাত আহমেদ এখন নিযুক্ত হলেন প্রধান বিচারপতি হিসেবে। তবে শপথের দিন তারিখ এখনো পর্যন্ত জানা যায়নি। আমাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, অনতিবিলম্বে সেটি জানানো হবে। আমরা আশা করছি আগামীকাল রোববার, যেহেতু সুপ্রিম কোর্টের কার্যত কোনো কার্যক্রম এখনো পর্যন্ত নেই, গত সপ্তাহ ধরেই সুপ্রিম কোর্ট কার্যক্রম পরিচালনা করছে না এবং এখনো পর্যন্ত সাবেক প্রধান বিচারপতির যে নির্দেশনা ছিল যে সুপ্রিম কোর্টের সবগুলো বেঞ্চ অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্টের সবগুলো বেঞ্চ কিন্তু স্থগিত রয়েছে, বিচার কাজ একেবারেই চলছে না। এবং এরই মধ্যে কিন্তু রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন AM আমিন উদ্দিন, নতুন করে অ্যাটর্নি জেনারেলও নিয়োগ করা হয়েছে। তিনি আজকে ব্রিফিং করেছেন, তিনি ব্রিফিং করে কিভাবে আসলে সুপ্রিম কোর্টের বিচার কাজ পরিচালনা শুরু করা যায়, এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কিভাবে কাটিয়ে আসা যায় সেটি নিয়ে আজকে কথা বলেছেন। এরই মধ্যে আমরা দেখলাম যে আজকে সারাদিন সুপ্রিম কোর্ট এলাকায় বেশ শোরগোল ছিল। যারা আন্দোলন করেছেন তারাও কিন্তু সৈয়দ রেফাত আহমেদের পক্ষে মত দিয়েছেন। গণঅভ্যুত্থানের পরবর্তীতে সময় যেটি হয়ে থাকে আসলে, যেই সমস্ত দাবিগুলো উত্থাপন করা হয়ে থাকে সেই দাবিগুলো কিন্তু সাধারণত মেনে নিচ্ছেন, আমরা যেরকম দেখছিলাম। তবে আইন মন্ত্রণালয় থেকে যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি বলেছিলেন যে শিক্ষার্থীদের যে চাওয়া সেই চাওয়াটিকে তারা মূল্যায়ন করছেন এবং তারা অন্যান্য বিচারপতির যে পদত্যাগ পত্রটি পেয়েছেন সেটি আইন মন্ত্রণালয়ে পাওয়া গেছে এবং সেটি পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে এবং সেটি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আপিল বিভাগের বিচারপতি বাকি, যেহেতু মাত্র প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে, তিনি হাইকোর্ট বিভাগ থেকে এসেছেন, অন্য আরো বিচারপতিকে সেখানে সম্পৃক্ত করা হবে। হাইকোর্ট থেকে আরো বেশ কয়েকজন বিচারপতি আপিল বিভাগে নিয়ে আসা হবে। যেখানে আপিল বিভাগের দুটি বেঞ্চ সাধারণত বসে, সেখানে কমপক্ষে 7-8 জন বিচারপতি থাকেন এবং হাইকোর্টের সেই ভ্যাকুয়াম তৈরি হবে, সেখানেও বিচারপতি নিয়োগ করতে হবে। একটি দীর্ঘ প্রক্রিয়া কিন্তু এখন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগেও তো 7 জন বিচারপতি আবার পদত্যাগ করেছে, অর্থাৎ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বধু, অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি বেশ বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন। একক কোনো ব্যক্তিকে অপরিসীম ক্ষমতা দেওয়ার বিধান বাতিল করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংবিধানে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়ে শিক্ষকরা বলেছেন, ছাত্র গণ অভ্যুত্থানে আসা নতুন সরকারকে জনগণের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ বিএনপির মতো ভুল করলে তাদেরও ক্ষমা করা যাবে না। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চায় শীর্ষক আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এই আলোচনায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা তাদের মতামত তুলে ধরেন। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতাকে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আবেদন করার দাবি করেন শিক্ষকরা। যে ম্যাস কিলিং, এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে এবং অতি দ্রুত। নতুন বাংলাদেশ গড়তে ছাত্ররাই কাজ করছেন, তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করার পক্ষে মত আসে। আমরা রাজনীতি নিষিদ্ধ করে আমি আমার যে পাবলিক স্পেস, আমাদের গণতান্ত্রিক স্পেসটাকে আমি আসলে নিশ্চিহ্ন করব না। এগুলো ভাবনার বিষয়। ওই সময় অনেক আবেগের মধ্যে অনেক আলোচনা এসছে, নিশ্চয়ই যারা এগুলো করেছে এগুলো নতুন করে ওনারা নিশ্চয়ই ভাবনা তৈরি করছেন। ছাত্র গণ অভ্যুত্থানে আসা নতুন সরকারকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ বিএনপির মতো ভুল করলে তাদেরও ক্ষমা করা যাবে না। এই সংবিধানের মধ্যে ক্ষমতার এমন কিন্তু ভবন করা আছে এবং এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই ধরনের অবস্থা হয়েছিল সে তো সাংবিধানিক মানে আইনের ভিত্তিতেই হয়েছে। পুরো সংবিধানটা ওইভাবেই তৈরি করা এবং এর আগে যারা এসছে তারাও ওইভাবে, এবং ভবিষ্যতেও তাই হবে। সুতরাং এই সংবিধান তো আসলে চলবে না। বর্তমান রাষ্ট্রপতিকে স্বৈরতন্ত্রের দোসর উল্লেখ করে তাকে রেখে সরকার ভালো কিছু করতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেন সুজন সম্পাদক। ওনাকে রেখে এই পরিষদ সফল হবে মানে আকাশ সূচক কল্পনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
স্বাধীন কণ্ঠে সোনার বাংলা শীর্ষক অনুষ্ঠান উদযাপন করেছে বাংলাদেশের তরুণরা। জেসিআই বাংলাদেশ ও বনানী সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর বনানী পার্কের মাঠে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি ইমরান কাদির, প্রতিষ্ঠাতা সভাপতি মওসুদ মান্নান, প্রাক্তন সভাপতি মামুন আকবর ও ইরফান ইসলাম। ইমরান কাদির বলেছেন, তরুণ সমাজের একতাই বাংলাদেশের মূল শক্তি। এই শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে জেসিআই বাংলাদেশ কাজ করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলেও জানান তিনি। এই আয়োজনে উপস্থিত ছিলেন বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলেন ও সোসাইটির সদস্যবৃন্দ সহ সাধারণ মানুষ। এই যুব সমাজ ইয়াংদের আমরা পাশে পাবো এবং আমরা ভবিষ্যতে আশা করি তাদের যে মেধা, সেই মেধাকে যেন সর্বক্ষণ বাংলাদেশের সমস্ত কাজে যেন তারা ব্যবহার করে এবং প্রয়োগ করে। আমরা এই নতুন বাংলাদেশে সম্ভাবনা দেখি, আমরা তরুণদের মধ্যে সম্ভাবনা দেখি। আমি মনে করি যে জেসিআই বাংলাদেশের পক্ষেও এই পুরো চেঞ্জে একটা দারুণ ভূমিকা রাখা সম্ভব। যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম এখন শহীদ আবু সাইদ গেট। সন্ধ্যায় শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে এসে পকেট গেটের নতুন নাম সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেয়। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছেন তারা। বলেছেন, যমুনা ফিউচার পার্কের এই গেটটি দীর্ঘদিন বন্ধ থাকায় হাজার হাজার মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। এখন তরুণ প্রজন্ম উন্মুক্ত গেটে এই ব্যানার দেখা মাত্রই আবু সাইদের আত্মত্যাগ স্মরণ করতে পারবেন। আমরা যখনই এই ব্যানারটা দেখব তখনই আমরা শহীদ আবু সাইদ ভাইকে আমাদের মনে পড়বে, বাংলার একজন বীর সৈনিক, ওকে আমাদের সবসময় মনে পড়বে। কারণ এই কারণে এই ব্যানারটা লাগানো হয়েছে এবং এই ব্যানারের মাঝে আমাদের একটি যুদ্ধের রহস্য রয়েছে। আমরা একটা রাস্তা দিয়ে ক্রস করতেছি, যখন দেখবো আমাদেরই সিনিয়র ভাইয়েরা রক্ত দিয়ে চলে গেছে, তাদের নামে কোনো একটা জায়গা উদ্বোধন করা হয়েছে, তখন তো মন প্রাণ ভরে যাবে যে না, আমরা কিছু করে সার্থক হয়েছি। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।